আমাদের চ্যানেলে ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে নিচে থেকে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর হ্যাঁ, ভিডিওতে লাইক দিয়ে শেয়ার দিতে মোটেও ভুলবেন না কিন্তু। মেঘ রুমে গিয়ে ক্যালেন্ডারের দিকে তাকায়। কিছুদিন পর এই স্পেশাল দিনটা কাব্যকে চমকে দেবে সে। অন্যদিকে রাজ আর সাদ্দাম তারা ভাবছে, ভাইয়া চিন্তা করিস না, আমি খুব জলদি বের হয়ে যাব। তুই শুধু তোর কাজটা শেষ কর। রাজ মাথা নেড়ে বেরিয়ে যায়। এদিকে অফিসে আসবো কাব্য। এসো। কি করছো? এই তো কাজ এগিয়ে রাখছি। ওফ, ছাড়ো তো। কিছু বলবা? বলছি কোথাও ঘুরতে যাবা? এখন কাজের চাপ নেই। না না থাক। চলো না। না, নিশি বাকিদের উপর চাপ হয়ে যাবে। তা ঠিক। নিশি কাব্যের পাশে বসে কাজ থাকতে থাকে। এই সাকিব, নাও। কাব্য তাকিয়ে দেখে নিশি কফি তার দিকে এগিয়ে ধরে আছে। তুমি কিভাবে জানলে যে আমার কফি লাগবে? কাব্য, তোমার প্রতিটা জিনিস আমার মনে আছে। বাহ, বেশ ভালো। কাব্য কফি হাতে নেয়। নিশি কাব্যের দিকে তাকিয়ে থাকে। বিকেলে কাজ শেষ করে কাব্য বাইক নিয়ে বেরিয়ে পড়ে। বাসায় ফিরে মিষ্টি নেই। মা? কি রে হাতে মিষ্টি যে? না মা, এমনি ইচ্ছে হলো। আচ্ছা দে। মেঘ কোথায়? ও তো রুমে। আচ্ছা। কাব্য রুমের দিকে যায়। রুমে গিয়ে দেখে মেঘ শাড়ি ঠিক করছে। কাব্যকে দেখে হাসি মুখে তাকায়। কাব্য কি যেন একটা লক্ষ্য করে মেঘের দিকে এগিয়ে আসে। পুঁতিটা ঠিক নেই। ঠিক করে দাও। কাব্য মেঘের পরনে কুচির দিকে তাকায়, কিন্তু পরপরই হাঁটু গেড়ে বসে মেঘের শাড়ির কুচি ঠিক করতে থাকে। মেঘ অবাক হয়ে তাকিয়ে থাকে তার দিকে। শেষে শাড়ির শেষটা পেটের কাছে গুঁজে দিতেই মেঘ কেঁপে ওঠে। কাব্যের স্পর্শ পেয়ে সারা শরীর কেঁপে ওঠে মেঘের। চোখ বন্ধ করে ফেলে। কাব্য উঠে দাঁড়ায়। মেঘ লাজুক চোখে কাব্যের দিকে তাকায়। আরেকটা জিনিস বাকি। কাব্য মেঘের চুলের খোপা খুলে দেয়, আর সাথে সাথে মেঘ পিঠ বেয়ে নেমে আসে মেঘের চুল। এবার ঠিক আছে। কাব্যের দিকে তাকিয়ে আছে মেঘ। সে কি স্বপ্ন দেখছে নাকি সত্যি? কাব্য হেসে ফ্রেশ হতে চলে যায়। কাব্য ফ্রেশ হয়ে এসে দেখে মেঘ এখনো একভাবেই দাঁড়িয়ে আছে। কাব্য এসে ধাক্কা দিতে কেঁপে ওঠে মেঘ। কি হলো তোমার? ওই কিছু না তো। এই তোমার তো খিদে পেয়েছে তাই না? চলো। বলেই মেঘ বেরিয়ে যায়। কাব্য কিছুই বলছিল না। রাতে খাবার শেষ করে কাব্য আবার রুমে গিয়ে বারান্দায় বসে। চেয়ারের পাশে মেঘ এসে দাঁড়ায়। খাবার কেমন ছিল? ভালো। কিন্তু ভালো? অনেক ভালো। সত্যি? হুম। সত্যি তো? নুন বেশি হয়েছে। আগে বলনি কেন? দুইবার সত্যি বললাম, বিশ্বাস হয়নি। একবার মিথ্যা বলতে বিশ্বাস হয়ে গেল। পাগলি। তোমার কি? কিছু না। কাব্য ফোনে কি যেন করছে। তুষার। হুম। অনেকদিন পর এই নামে ডাকলাম। আমার নামই এটা। তাও বেশি তো কাব্যই বলি। হুম। শোনো না। কি? আই লাভ ইউ। কাব্য কিছু বলল না। পরের দিন সকালে কাব্য বের হয় অফিসের জন্য। বাইকে করে রওনা দেয়, কিন্তু একটু পরেই বুঝতে পারে তার বাইকের ব্রেক কাজ করছে না। তারপর কিছুটা আহত হয়ে বাসায় ফিরে। বিকেলে মেঘ দরজার শব্দ শুনে দরজা খুলতেই তার হাত থেকে গ্লাস পড়েছে। দরজা খুলে মেঘ দেখলো সামনে কাব্য দাঁড়িয়ে আছে, আর কাব্যের মাথার হাতে ব্যান্ডেজ। কাব্য কিভাবে হলো এসব? তুমি ঠিক আছো? চুপ, আস্তে। আম্মু কোথায়? দাঁড়াও ডেকে আনি। বলেই মেঘ দৌড়ে যায়। যা, ভেবেছিলাম মাকে জানাবো না, কিন্তু মেঘ তো। এরপর যা হবার তাই হলো। কাব্যকে পড়তে হলো কান্না, মন খারাপ আর প্রশ্নের মুখে। সব কাটিয়ে রুমে এসে শুয়ে পড়ে কাব্য। কিছুক্ষণ পর মেঘ আসে রুমে কাঁদতে কাঁদতে। আবার কি? যদি কিছু হয়ে যেত? হলে হতো। মেঘের মুখ কালো হয়ে যায়। কাব্য বাইরের দিকে তাকিয়ে ভাবতে থাকে বাইকের ব্রেক ফেল হলো কিভাবে। পরে সকালে কাব্যের অ্যাক্সিডেন্টের কথা জেনে বাসায় আসে নিশি। মুখ ফ্যাকাশে হয়ে আছে তার। এসে রুমে গিয়ে কাব্যের পাশে বসে। কতবার করে বলি বাইক সাবধানে চালাবা, কিন্তু না, শুনবে না। নিশি, বাইকের ব্রেক কাজ করছিল না। মানে? হ্যাঁ, ব্রেক আগে থেকে নষ্ট ছিল। কিন্তু হ্যাঁ, এটা তো সম্ভব না। প্রায় আমি বাইক ঠিক করিয়ে রাখি, তাও কিভাবে সেটাই বুঝতে পারছি না। কেউ ইচ্ছে করে। কিন্তু কে করবে? দেখো, তোমার আশেপাশে অনেক মানুষ আছে। মেঘ দরজার পাশে দাঁড়িয়ে ছিল। নিশি, দেখো, কাউকে বিশ্বাস করা যায় না। আজ তুমি বিছানায় শুয়ে আছো, কাল কবরেও থাকতে পারো। তা থাকতে পারি। যাই হোক, নিজের খেয়াল রাখো। আমি কাজ শেষ করে বিকেলে আসবো। নিশি যাওয়ার সময় একবার মেঘের দিকে তাকায়। মেঘ কিছু বলল না। দুপুরে নিশি কাজ শেষ করে কাব্যকে কল দেয়। নিশি, বলো। খেয়েছো? না, মেঘ খাবার নিয়ে আসছে। কি রান্না হচ্ছে? জানি না। 1 মিনিট, তোমাদের রান্না তো আমি যখন ছিলাম তখনই হয়ে গেছিল। আরে না, মেঘ তো বললো ও মাত্র রান্না শুরু করেছে।
কাব্য, তুমি আমি আসার আগে খাবার খাবে না? বলে নিশি কল কেটে দেয়। কাব্য কিছুই বুঝতে পারলো না। অনেকক্ষণ অপেক্ষা করার পর মেঘ খাবার নিয়ে রুমে আসে। নাও, খাবার তৈরি। এদিকে নিশি দরজা নক দিতেই কাব্যের মা দরজা খুলে। নিশি দ্রুত রান্না করে যায়। দেখলো সেখানে একটা ছোট পোকা রান্নার পাতিলের পাশে মরে পড়ে আছে। নিশি দ্রুত বেরিয়ে যায়। কাব্য খাবার মুখে নেবে তখন একটা হাত এসে টান দিয়ে খাবার ফেলে দেয়। কাব্য তাকিয়ে দেখে নিশি দাঁড়িয়ে আছে। কি হয়েছে নিশি? আমার কি হয়েছে? আরে মেঘ, তোমার কি হয়েছে? তুমি তো কাব্যকে ভালোবাসো, তাহলে কেন মারতে চাইছো ওকে? নিশির কথা শুনে কাব্য আর মেঘ পাথর হয়ে যায়। কি বাজে কথা বলছো? আমি সকালে যখন এসেছি তখন রান্নাঘরে রান্না করা ছিল, এখন আবার কেন? আর মিথ্যা কথাই বা কেন যে রান্না হয়নি? আর এইমাত্র দেখলাম রান্নার পাশে একটা পোকা মরে আছে। তাতে কি? কাব্য, খাবারে বিষ আছে। নিশি, কি বলো এসব? আমি কেন কাব্যকে বিষ দিব? সেটা তো আমিও জানতে চাই মেঘ। ঠিক আছে, তাহলে খাবারটা আমি খাচ্ছি। বলে মেঘ খাবারটা খেয়ে নেয়। নিশি মেঘের দিকে তাকিয়ে থাকে কিন্তু মেঘের কিছুই হয় না। খাবার শেষ করে মেঘ মন খারাপ করে বেরিয়ে যায়। নিশি ঢপ করে বসে পড়ে। নিশি, কি হয়েছে তোমার? হুট করে নিশি মুখে হাত দিয়ে ঢেকে কেঁদে ওঠে। কাব্য বুঝে ওঠে না কি হলো। তারপরে নিশি উঠে বেরিয়ে যায়। রাতে কাব্য রাতের খাবার খেতে টেবিলে বসে কিন্তু মেঘ শুধু মার নিজের খাবার আনে। আমাকেও দাও। না, যদি বিষ দিয়ে দেই? কাব্য বুঝলো এখনো রেগে আছে মেঘ। খাবার শেষ করে মেঘ রান্না করে দেয়। কাব্য পিছু পিছু যায়। এখনো রাগ? রাগ না করলে তো আবার বিষ দিতাম। মেঘ, নিশি ভুল করে বলেছে আর তুমিও। কাব্য, আমি কষ্ট পেয়েছি, তুমি বোঝো না? আমি তোমাকে মারতে চাই, এটা ভাবাটাও আমার জন্য মৃত্যুর মতো। আরে বোকা মেয়ে। কাব্যের কথা শেষ হবার আগে মেঘ বেরিয়ে যায় রাগ করে। কাব্য দাঁড়িয়ে থাকে। মেয়েদের রাগ কমানো এত সহজ না। এদিকে নিশি নিজের রুমে বসে আছে। চুপচাপ কি যেন ভেবেই যাচ্ছে, কিন্তু কি সেটা? পরে সকালে কাব্য অফিসে বেরিয়ে যায়। কাব্য যেতেই বাসায় অনেকগুলো ছেলে ঢুকে যায়। মেঘ তাদের নিয়ে বাসার ভেতরে চলে যায়। তারপর সবাইকে বলে দেয় কার কি করতে হবে। কাল যে সেই স্পেশাল দিন, কাব্যের জন্মদিন, সবাই বাসা সাজানো শুরু করে। মেঘ নিজের হাতে নিজের রুম সাজাতে থাকে। দুপুরে কাব্যের পছন্দের সব খাবার রান্না করা শুরু হয়। কাব্যের সব বন্ধু বান্ধবীরা চলে আসে। দুজন বন্ধু চলে যায় কাব্যকে ব্যস্ত রাখতে। দুপুর পেরিয়ে সন্ধ্যা, সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে যায়। বেশি অফিসে নেই। কাব্য একটা রেস্টুরেন্টে বসে আছে। সামনে ফাহিম, পাশে তামিম বসে আছে। আবার ব্রেকআপ? ফাহিম নিজের ব্রেকআপের গল্প শোনাতে থাকে। কাব্য শুনতে থাকে গালে হাত দিয়ে। সময় পেরিয়ে যায়। রাত 12টা বেজে এসেছে। এবার তো উঠতে হবে। কাব্য তাদের থেকে বিদায় নিয়ে বাসার কাছে আসে। আজ তার খবর আছে। এমনিতেই মেঘ রেগেছিল তার উপর এত দেরি। আমি ভয়ে ভয়ে দরজায় ধাক্কা দিতেই দরজা খুলে যায়। আজব, দরজা খোলা কেন? আমি ভেতরে চলে যাই। লাইট অফ কেন? বাসা থেকে বেলি ফুলের ঘ্রাণ আসছে। আমি হাতের লাইটের সুইচ চাপ দিতেই সামনে একটা মাত্র লাইট জ্বলে ওঠে। তার নিচে কেউ একজন শাড়ি পরে দাঁড়িয়ে আছে। কে? বলতেই মেঘ ঘুরে তাকায় কাব্যের দিকে। মেঘ নাকি কোনো পরী? কাব্য মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। মেঘ কাছে এসে হাসি মুখে কাব্যের দিকে তাকিয়ে থাকে, মাথা একটু কাত করে। কাব্য কিছু বলছে না, শুধু তাকিয়ে আছে। তখনই মেঘ হাঁটু গেড়ে বসে পড়ে একটা আংটি বের করে কাব্যর দিকে এগিয়ে দেয়। ভালোবাসি, খুব ভালোবাসি। তোমার প্রতিটা খারাপ মুহূর্তের ভাগ নিতে চাই। আমার সুখের প্রতিটা অংশ তোমাকে দিতে চাই। শুভ জন্মদিন কাব্য। কাব্য কিছু বলছে না, হেসে তাকিয়ে আছে। মেঘ দাঁড়িয়ে কাব্যকে আংটিটা পরিয়ে দেয়। মেঘ কাব্যকে জড়িয়ে ধরে। কাব্য সে সবকিছু ভুলে মেঘকে বুকে চেপে ধরে। তখন সব লাইট জ্বলে ওঠে আর সবাই শুভ জন্মদিন বলে ওঠে। কাব্য আটকে উঠে দূরে সরে যায়। সবাই হেসে ওঠে। মেঘও হেসে ওঠে। কাব্য সবাইকে ধন্যবাদ দেয়। তারপর কাব্য রুমে চলে যায়। মেঘও গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে। কি মিস্টার, সারপ্রাইজ কেমন দিলাম? ভালোই। যাও, পাঞ্জাবিটা পরে আসো। কাব্য মাথা নেড়ে সায় দেয়। কিছুক্ষণ পর কাব্য পাঞ্জাবি পরে বের হয়। তারপর কেক কাটা হয়। এসব কিছুর পর কাব্য ছাদে চলে যায়। কাব্যের কিছু একটা ঠিক লাগছে না। তখনই মেঘ এসে সামনে দাঁড়ায়। কি মিস্টার, একা কেন? কিছু না তো, তুমি কি কিছু বলবে? বসো। কাব্য চেয়ারে বসতেই মেঘ কোলে বসে পড়ে। কাব্যের গালের সাথে গাল মিলিয়ে রাখে মেঘ। মেঘ চুল খুলে দেয়। কাব্য আলতোভাবে মেঘের ঘাড়ে চুমু দেয়। মেঘ কেঁপে ওঠে, শক্ত করে কাব্যকে জড়িয়ে ধরে। নিজেরা ধরে রাখতে না পেরে কাব্যকে চেপে ধরে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। কতক্ষণ ছিল জানে না সে। কিছুক্ষণ পর ছেড়ে কাব্যের বুকে মুখ লুকায়। কাব্য আলতোভাবে কোমর জড়িয়ে ধরে মেঘকে বুকে চেপে রাখে। কিন্তু এখনো কাব্যের কেমন একটা লাগছে, মন অশান্ত লাগছে। কাব্য, কি? আমাকে ভালোবেসে তুমি কি করতে পারবে? তোমার সব চাওয়া পূরণ করতে পারবো। তাই? চেষ্টা করব। আর তুমি? তোমাকে ভালোবেসে তোমাকেই মেরে ফেলতে পারবো। তাই? দাও, কফি নিয়ে আসি।
মেঘ উঠে চলে যায়। কিছুক্ষণ পর হঠাৎ কাব্যের ফোনে একটা মেসেজ আসে। শোনো, পার্কের পেছনে আসো প্লিজ, জলদি। নাম্বারটা অচেনা, কে হতে পারে? কাব্য উঠে দাঁড়ায়। যেতে হবে, কিন্তু মেঘকে বলা যাবে না। কাব্য বেরিয়ে যায়, বাইক রেখে চলে যায় পার্কের পেছনে। চারদিকে নিস্তব্ধতা, কেমন একটা ভয় কাজ করছে। হঠাৎ কানে একটা খস করে শব্দ আসে। কাব্য দ্রুত বসে পড়ে ঘুরে তাকায়। যা ভেবেছিল ঠিক তাই, তাকে ফাঁসানো হয়েছে। পেছনে মুখোশ পরে একজন দাঁড়িয়ে আছে, লাঠি নেই। কাব্য না বসলে বাড়িটা মাথায় লাগতো। লোকটা আর একবার লাঠি তুলবে তার আগে কাব্য কোমর থেকে তার ছুরিটা লোকটার পায়ে বসিয়ে দেয়। লোকটা চিৎকার দিয়ে বসে পড়ে, তার লাঠি দিয়ে তাকে আঘাত করে অজ্ঞান করে দেয় কাব্য। কাব্য তারপর হেঁটে যাবে, ঠিক তখনই কি মনে করে লাঠি নিয়ে ঘুরে কাউকে আঘাত করে আর লক্ষ্য ভেদ করে বাড়িটা রাজের গায়ে লাগে। রাজ অন্ধকার থেকে ছিটকে পড়ে। রাজ? হ্যাঁ রাজ। এই পিছিয়ে আমার কি করবে? যাও বাবু, বাসায় যাও। এত তারা কেন কাব্য? তোমাকে আমি কিছুই করবো না। তো কে করবে? তোমার আব্বু? ডাকো, যাও। এত খুশি কেন? ভালোবাসা ফিরে পেয়েছো? মানে? কাব্য, তোমাকে আমি মারবো না। তার মানে এসব? বলার আগে কাব্যের মাথার পেছনে সজোরে কেউ আঘাত করে আর কাব্য ছিটকে গিয়ে পড়ে মাটিতে। পড়ে আর জ্ঞান হারায়। জ্ঞান ফিরতে দেখলো সামনে রাজ আর মুখোশ পরা একজন দাঁড়িয়ে আছে। কে? মুখোশ পরা ব্যক্তি কাব্যের কানের কাছে আসে। এখনো বুঝলে না? বলে নিজের মুখোশ খুলে ফেলে। এ আর কেউ না, মেঘ। কাব্যের জীবন যেন এক মুহূর্তে উলট পালট হয়ে যায়। অজান্তে এক ফোঁটা পানি চোখ দিয়ে বেয়ে পড়ে। মেঘ, তুমি? এসব কি হচ্ছে? প্রথম দিনে ভেবে নিয়েছিলাম তোকে বা নিজেকে শেষ করব, কিন্তু রাজের জন্য নিজেকে বাঁচিয়ে রেখেছি। ও আমাকে নতুন জীবন দেয়, আর তুই আমার পরিবারকে ব্যবহার করে আমাকে অনেক অত্যাচার করেছিস। এর ফল তো ভোগ করতেই হবে। মেঘ, আমার ভুলটা আবার তোমাকে ভালোবাসা নাকি আবারও কারো প্রতি বিশ্বাস? জানো, খুব ছোট একটা স্বপ্ন নিয়ে বেঁচেছিলাম, একটা ছোট সংসার, তুমি আর বাবা মা নিয়ে, কিন্তু জানতাম না আমার জীবন এইদিকে মন নেবে। এবার কি হবে জানিস? তোকে মেরে ফেলবো, আর তার দোষ আমার কাছে আসবে না, কারণ একটু আগে সবার সামনে প্রমাণ করে দিয়েছি আমি তোকে কত ভালোবাসি। তাই কেউ ভাবতেই পারবে না যে তোকে আমি মেরেছি। আর আমি তো তোকে বলেছি আমি ভালোবেসে তোকে মারতেও পারি। তো কাব্যের দিকে বন্দুক তাক করে মেঘ। এমন অবস্থায় কাব্য বলে, আমি তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি মেঘ। বন্দুক থেকে গুলি ছুটে বেরিয়ে কাব্যের বুক চিরে বেরিয়ে যায়। ধপ করে কাব্যের দেহ মাটিতে লুটিয়ে পড়ে। মেঘ পাথরের চোখে তাকিয়ে নিশ্চিত করে কাব্যের মৃত্যু। কাব্যের দেহ নিস্তব্ধ হয়ে গেছে। রাজার মেঘ লাশের গায়ে গাছপালার ডাল দিয়ে ঢেকে ফেলে চলেছে। রাস্তার ধারে এসে দাঁড়ায় রাজার মেঘ। চলো এবার শহর থেকে অনেক দূরে যাই। পাগল নাকি? কেন? কাব্যের পরে ওর সব কিছুর মালকিন এখন আমি, আর পালালে সন্দেহ আমার উপর পড়বে। যতদিন না এসব মিটে যাচ্ছে আমি এখানেই থাকবো। আচ্ছা ঠিক আছে। তুমি শহরে থেকো না। আচ্ছা। এই অনুযায়ী মেঘ বাসায় ফিরে আসে আর রাজ বাইরে চলে যায়। পরের দিন সকালে কাব্যের মা উঠে দেখে মেঘ দরজার সামনে দাঁড়িয়ে আছে। কার জন্য অপেক্ষা করছো মা? মা, কাব্য রাতে বেরিয়েছে, এখনো আসেনি, তার অপেক্ষা করছি। ও তো ঠিকভাবে খায়ও নি, তাই নাস্তা বানানো আছে, এলেই খেতে দেবো। কোনো কাজে গেছে, ফিরে আসবে। মেঘ গিয়ে টিভির সামনে বসে। এতক্ষণে তো নিউজে লাশের খবর চলে আসার কথা, কিন্তু না, আসেনি। মেঘ একটু অবাক হয়, কিন্তু না, এভাবে বসে থাকলে চলবে না। এবার দ্বিতীয় চাল চালার পালাতে। মেঘ সারা ঘর খুঁজেই যাচ্ছে কিছু ফাইল, যাতে কাব্য তার বাবাকে টাকা দেওয়ার তথ্য আছে, কিন্তু ফাইলটা কিছুতেই খুঁজে পাচ্ছে না মেঘ। না, এই বাসায় থাকা যাবে না এখন। বিকেলে মায়ের থেকে বিদায় নিয়ে নিজের বাড়ি চলে যাবে মেঘা। সবাই মেঘকে দেখে খুশি, কিন্তু কাব্য আসেনি বলে অনেক কিছু জিজ্ঞেস করে তাকে। রাতে মেঘ আনমনা হয়ে বারান্দায় দাঁড়িয়ে আছে। কেন জানি কাব্যের মুখটা বারবার মনে পড়ছে। হঠাৎ কাঁধে হাত দেয় কেউ। আটকে উঠে মেঘ, তাকে দেখে বাবা দাঁড়িয়ে আছে। কিরে, একা কি ভাবছিস? না, কিছু না। আচ্ছা বাবা, একটা কথা বলবো? বল। কাব্য তোমাকে টাকা দেওয়ার সময় তুমি যে ফাইলে সই করেছিলে সেটা কোথায়? ফাইল? এমন ভাবে টাকা যেন মেঘ ভুল কিছু বলছে। কেন? হ্যাঁ, কাব্য আমাদের টাকা দিয়েছিল, কিন্তু কেন সই তো করিনি। ও তো শুধু টাকা পাঠিয়েছিল। মানে? হ্যাঁ, আর ভালো কথা, তোর বোনের বিয়ে পরের সপ্তাহে। জামাইকে ধন্যবাদ দিস সবর জন্যই। এটা বলে মেঘের বাবা হেসে চলে যায়। তৎক্ষণিক মেঘের হাত থেকে ফোন পড়ে যায়। তার মানে কাব্য তাকে মিথ্যে বলেছিল, আর সে কাব্যকে বিনা দোষে মেরে ফেলে। মেঘ ধপ করে বসে পড়ে। না, এটা হতে পারে না। মেঘ দ্রুত বাসা থেকে বেরিয়ে যায়। রাজের সাথে কথা বলতেই হবে, তার কিছুই ভালো লাগছে না। মেঘ দ্রুত রাজের বাসায় চলে যায়। রাজের দরজায় টোকা দিতে দেখলো দরজা খোলা। ভেতরে গিয়ে দেখে রাজা আর একটা মেঘ ক্লোজ হয়ে বসে আছে।
মেঘের পায়ের তলার মাটি সরে যায়। সে বুঝতে পারে সে কত বড় ভুল করেছে। মেঘকে বোঝাতে রাজ এগিয়ে আসে, কিন্তু মেঘ রাজকে জোরে থাপ্পড় দিয়ে কাঁদতে কাঁদতে বেরিয়ে আসে। বাসায় ফেরার সময় কাঁদতে থাকে মেঘ। কাব্যের কথা খুব মনে পড়ছে তার। এখন সে থাকলে বুকে জড়িয়ে নিত, কিন্তু এখন সে নেই। কার বুকে কষ্ট লুকোবে মেঘ? বাসায় গিয়ে বিছানায় শুয়ে ডুকরে কেঁদে ওঠে মেঘ। কান্না যেন থামছেই না। 3 দিন কেটে যায়। মেঘ খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছে, একা ঘরে বসে কাঁদে সারাদিন। কেউ কিছু জিজ্ঞেস করলে উত্তর দেয় না। এদিকে এখন কেমন আছিস? আগের থেকে একটু ভালো। তোর ভাগ্য ভালো যে গলি রিপ কিন্তু সেভ করেনি, অনেক পাশ দিয়ে গিয়েছে। আর আমরা সময় মতো না গেলে তুই তো ফিনিশ। এবার তো রাজ আর মেঘকে শাস্তি দেওয়ার পালা। না না মানে রাজকে এমনিতেও পুলিশ গ্রেফতার করবে ফ্রড কেসে। কিভাবে? ওদের কোম্পানির কিছু গোপন তথ্য ছিল, আমি ওগুলো পুলিশে জমা দিয়েছি। আর রাজের উপর সেক্সুয়াল হ্যারাসমেন্টের কেসও আছে। আর মেঘ? ও না বুঝে এই ভুল করেছে, আর এর শাস্তি হিসেবে ও আমার কাছে মৃত। এটাই ওর শাস্তি। কাল বাসায় ফিরবি? আম্মু চিন্তা করছে। আচ্ছা। পরদিন সকালে মেঘ কাব্যের বাসায় ফিরে আসে। দরজা খোলে। ম্যাগ এসেছে। কাব্য এখনো কিছু জানায়নি। এত চিন্তা হচ্ছে, কি বলবো। ও কি তোমাকে কল দিয়েছে? মেঘ মায়ের মুখের দিকে তাকিয়ে আছে। কি উত্তর দেবে সে? সে নিজের হাতেই মায়ের বুক খালি করে দিয়েছে। নিজের ভালোবাসাকে এক মুহূর্তে হারিয়ে দিয়েছে বা বলে মাকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে মেঘ। মা কিছু বুঝতে পারছে না। আমি মা আমি কি হয়েছে ম্যাগ? কাঁদছো কেন? আমি কাব্যকে কি বলো? আমি কাব্যকে মা ডাক্তার শুনে মার মেঘ ঘুরে থাকে দরজার দিকে। কাব্য হাসি মুখে দাঁড়িয়ে আছে ব্যাগ নিয়ে। মেঘ আর মা কাব্যের দিকে তাকিয়ে আছে। মেঘ কাব্যের দিকে তাকিয়ে আছে, চোখ দিয়ে বেয়ে পড়ছে পানি। এটা স্বপ্ন নাকি কাব্য সত্যি বেঁচে আছে? তোর ফিরতে এত দিন লাগলো? সরি মা, একটু কাজে ফেসে গিয়েছিলাম। আচ্ছা, এখন রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নে। ম্যাগ তো তোর জন্য কাঁদতে কাঁদতে অবস্থা খারাপ করে ফেলেছে। ওকেও নিয়ে যা। আরে পাগলি, এই তো আমি বেঁচেই আছি, চিন্তা করছো কেন? টান দিয়ে রুমের দিকে নিয়ে যায় কাব্য। রুমে গিয়ে মেঘের হাত ছেড়ে দেয় কাব্য। কাব্য তুমি বেঁচে। আমি কিছু বলতে হবে না, জানি। আমাকে ক্ষমা করে দাও। আমাকে মেরে ফেলেছো মেঘ, আমার ভালোবাসা বিশ্বাস সব শেষ। কাব্য হেসে ফ্রেশ হতে চলে যায়। মেঘ চুপ করে বসে থাকে। সে কাব্যকে ভালোবাসে। এখন কাব্যের প্রতি সম্মান আর ভালোবাসা দুটোই মনে জমেছে, কিন্তু এখন তো কাব্য তাকে ফেরাবে না। কিন্তু মেঘ নিজেকে বোঝায় আগেও সে কাব্যের রাগ অভিমান ভেঙে মনে প্রবেশ করেছে, আবারও করবে। হঠাৎ গোসলখানা থেকে কাব্য ডাক দেয়, মেঘ টাওয়েলটা নিতে ভুলে গেছি। মেঘ ঝট করে উঠে দাঁড়ায়। কাব্য একদম স্বাভাবিকভাবেই ডাকছে। মেঘ দৌড়ে টাওয়েল দিয়ে গোসলখানায় যেতেই কাব্য টান দিয়ে ভেতরে টেনে নেয়। কাব্য হাত দিয়ে মেঘের বাহু ধরে আছে। ঝর্ণা থেকে পানি পড়ছে, তাতে ভিজে যাচ্ছে দুজন। মেঘ কাব্যের দিকে তাকিয়ে আছে আর কাব্য মেঘের দিকে। হঠাৎ কাব্য আলতোভাবে মেঘের কোমর জড়িয়ে ধরে। মেঘ আর নিজেকে ধরে রাখতে পারে না, কাব্যকে জড়িয়ে ধরে, কিন্তু কয়েক সেকেন্ড পরে কাব্য মেঘকে দূরে সরিয়ে দেয়। যাও। কাব্য ছুরি চাকু কিছু আনোনি? কথাটা বুকে যেন ছুরির মতো লাগলো মেঘের। মেঘ বেরিয়ে আসে। কাব্য ফ্রেশ হয়ে এসে বিছানায় শুয়ে পড়ে। মেঘ অবুঝ শিশুর মতো দূর থেকে তাকিয়ে আছে। এখনো গায়ে ভেজা কাপড়। কাব্য ঘুমিয়ে পড়ে। জামার উপর দিয়ে ব্যান্ডেজ বোঝা যাচ্ছে। মেঘের চোখ ভিজে উঠে। বিকেলে কাব্য বারান্দায় দাঁড়িয়ে আছে। মেঘ বিছানা ঠিক করছে, তখনই দরজায় টোকা পড়ে। কাব্য ঘুরে তাকিয়ে দেখে নিশি দাঁড়িয়ে হাঁপাচ্ছে। কাব্যকে দেখে নিশি দৌড়ে এসে কাব্যকে জড়িয়ে ধরে। নিশির চোখ ভেজা, অনেক কান্না করছে বোঝাই যাচ্ছে। কাব্য মেঘের দিকে তাকায়। মেঘের মুখ মলিন হয়ে গেছে। নিশি শান্ত হও। আমি কত ভয় পেয়েছি জানো? আমি ঠিক আছি। নিশি কাব্যকে ছেড়ে সামনে দাঁড়ায়। কাজ কেমন যাচ্ছে? জানি না, আমি এখনো বাসা বা অফিসে যাইনি। মানে? তোমাকে খুঁজে বেড়াচ্ছিলাম। নিশি তুমি পাগল? বলতে পারো। নিশি বিছানায় বসে। আমি চা নিয়ে আসছি। আম্মু বল। 2 কাপ চা দিবা প্লিজ? আচ্ছা, বস তোরা। ওকে যাও। আমি তো বললাম চা আমি নিয়ে আসছি। কাব্য যেন শুনেও শুনুন না, নিশির সাথে কথা বলতে থাকে। মেঘ কাব্যের পেছনে দাঁড়িয়ে থাকে। রাতে খাবার শেষ করে কাব্য বিছানায় শুয়ে পড়ে। মেঘ ফ্লোরে বিছানা করতে থাকে। কাব্য খেয়াল করে বাইরে ঝোড়ো বাতাস বইছে। মেয়েটাকে কষ্ট দিতে একদম মন চাইছে না, কিন্তু এই মেয়ে তাকে মেরে ফেলেছে ভেবে কাব্য কাত হয়ে শুয়ে পড়ে। মধ্যরাত, বাজের শব্দে কাব্যের ঘুম ভেঙে যায়। উঠে দেখে মেঘ ঠান্ডায় কুকড়ে আছে। কাব্য উঠে মেঘের পাশে বসে। মেঘের গায়ে কাঁথা দিতে গিয়ে হাত লাগে মেঘের গায়ে। কাব্য চমকে ওঠে। মেঘের গায়ে প্রচন্ড জ্বর। কাব্য ভয় পেয়ে যায়।
এসব তার জন্যই। মেঘ যতই অপরাধ করুক, ভালোবাসার মানুষকে শাস্তি দেওয়াটা সহজ না। কি করবে ভেবে না পেয়ে মেঘকে কোলে তুলে নেয় কাব্য, তারপর বিছানায় শুয়ে দেয়। তারপর পাশে শুয়ে মেঘের গায়ে কাঁথা দিয়ে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর কাব্য অনুভব করে মেঘ তাকে জড়িয়ে আছে। একটা শান্তি লাগছে বুকে। এখন মেয়েটা ঘুমে, এখন শাস্তি না দিলেও হবে। কাব্য কিছু না করে ঘুমিয়ে পড়ে। সকালে মেঘ ঘুম থেকে ওঠার আগে কাব্য উঠে তাকে ফ্লোরে নামিয়ে দেয়। তারপর আবার নিজের জায়গায় গিয়ে ঘুমিয়ে পড়ে। মেঘ এক চোখ খুলে দেখে কাব্য ঘুমিয়েছে কিনা। তারপর উঠে কাব্যের পাশে বসে। ভালো তো এখনো বাসো, তাও এত দূরে রাখো কেন? আমি জানি আমি অপরাধ করেছি, তার ক্ষমা হয় না, কিন্তু এই আমার দম আটকে যায় তুমি রাগ করলে, বোঝো না? কাব্য তো গভীর ঘুমে। মেঘ অনেক আগেই জেগে গিয়েছিল। উঠে দেখে সে কাব্যের বুকে, তাই আর উঠে যায়নি। আমার রাগী রোমান্টিক জামাই, এবার আমিও আমার ভালোবাসা দিয়ে আপনার রাগ কমানোর চেষ্টা করব। দেখবো আমার ভালোবাসা জিতে নাকি তোমার রাগ। বলে কাব্যের নাকের সাথে নিজের নাকটা আলতোভাবে ঘষে দেয় মেঘ। মেঘ তার কাব্যের দিকে তাকিয়ে থাকে। কাব্য কলেজের পাশে বন্ধুদের সাথে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। আড্ডা বললে ভুল হবে, সবাই আড্ডা দিচ্ছে। কাব্য ফোনে বিজি। আচ্ছা আচ্ছা, কলেজ লাইফ শুরু কাল থেকে। কাল কি প্ল্যান? আরে কি বই বই করব, তারপর একটা মেয়ে খুঁজে বউ বউ করব। হ্যাঁ, কি নিয়ে পড়বি? সেটা দেখা যাবে। আমি তো বাবার ব্যবসা নিয়ে খুশি। আর কাব্য? জানি না। আরে চল রাখ না। শুনতেছি। সবাই নিজেদের মধ্যে কথা শুরু করে। হঠাৎ তাদের এক বান্ধবী অনু হাজির, হাতে গোলাপ। এসে কাব্যের সামনে দাঁড়ায়। কাব্য, কিছু কথা আছে। তাকাও। শুনছি, বলো। এই ছেলে, তাকাও। কাব্য তাকায়, অনু হাঁটু গেড়ে বসে। সবাই হাঁ হয়ে যায়। আমি তোমাকে ভালোবাসি কাব্য, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারি না। গোলাপ দিয়ে প্রপোজ করে কাব্যকে। সবাই তো চিৎকার দেবে এমন অবস্থা, কিন্তু কাব্য এখনো চুপ। শেষে কাব্য হাত বাড়িয়ে গোলাপটা নেয়। কিছু মুহূর্ত তাকিয়ে থাকে, তারপর গোলাপটা অনুর মুখে ছুঁড়ে মেরে ঘুরে হাঁটা ধরে। সবাই অবাক, যদিও এটা তাদের জন্য কমন হয়ে গেছে। এই হলো আগের কাব্য। সোশ্যাল মিডিয়াতে ভালোবাসা নিয়ে অনেক কথা বললেও আসল জীবনে এসব ঝামেলায় জড়ায় না। তার মতে এসব সময় নষ্ট ছাড়া কিছুই না। মানুষের নিজের প্রয়োজন পূরণ করতে একটা সম্পর্ককে ভালোবাসার নাম দিয়ে রেখেছে। এখন ভালোবাসা বিয়ে ছাড়া হয় না, এসব নিয়ে কাব্য চায়, কিন্তু বারবার নিজের স্বভাবের জন্য ফেসে যায়। রাগী আর ক্যারি, এই জন্য মেয়ে বন্ধু বেশি থাকে না। প্রেমিকায় প্রমোট হতে যায়, আর এই অবস্থা হয়। বাসায় ফিরে বারান্দায় আসে কাব্য। হঠাৎ তামিমের কল। কাল কলেজে যাবি? দেখি। বলে কাব্য কল রেখে দেয়। ভালো লাগছে না তার, ঘুমোবে একটু। পরের দিন সকালে রেডি হয়ে বেরিয়ে যায়। সবাই প্রায় একরকমই পোশাক পরে কলেজ যাচ্ছে ওরা। এদিকে মেঘ আর নেহা কলেজে অ্যাডমিশন নিয়ে মাত্র কলেজ ক্যাম্পাসে বসে। তখনই চোখ পড়ে গেটের দিকে। কাব্য আর বাকিরা গেট দিয়ে ভেতরে আসে। মেঘের চোখ পড়ে থাকে কাব্যের দিকে। রাগী ছাপ মুখে, চশমার আড়ালে চোখ ঢাকা পড়েছে, কিন্তু বোঝা যাচ্ছে চোখে আগুনের শেখা। আর এদিকে কাব্যেরও ঠিক মেঘের দিকে চোখ পড়ে। সাদা থ্রি পিস পরা, খোলা চুলে যেন এক পরি, কিন্তু কাব্য নিজের মতো এগিয়ে যায়। মেঘও ফিরে তাকায়। ক্লাস শেষ করে কাব্য ক্যাফে গিয়ে বসে। হঠাৎ আরো হাসির শব্দ শুনে কাব্য ঘুরে তাকায়। দেখলো মেঘ হাতে কফি নিয়ে পাশের টেবিলে বসে হাসছে। হাসিটা মন কাড়া। হঠাৎ মেঘেরও চোখ পড়ে কাব্যের দিকে। কাব্য হক চোখে নিজের টেবিলের দিকে তাকায়। তখনই মেঘ এসে কাব্যের টেবিলে এসে বসে। ওই, আমি মেঘ। আমি সামির। আমি মৌমিতা। উনি কথা বললেন না? তো কাব্য, ও এমনই। আমি কলেজে নতুন। আমরাও। তাহলে তো আমরা বন্ধুই হতে পারি, তাই না? হ্যাঁ, অবশ্যই। সবাই বসে আড্ডা দিতে থাকে, কিন্তু কাব্যের চোখ বারবার মেঘের হাসির দিকে যাচ্ছে। নিজেকে কন্ট্রোল করতে কাব্য উঠেই যায় সেখান থেকে। বাইরে গিয়ে দাঁড়ায়। আকাশে কালো মেঘ, এই বুঝে ঝরে পড়বে। কাব্য কানে হেডফোন গুঁজে গান শুনছে। হ্যাঁ, অঝরে ঝরে পড়ে বৃষ্টি। কাব্য চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। হঠাৎ অনুভব করে কেউ তার কাঁধে টোকা দিচ্ছে। কাব্য কান থেকে হেডফোন বের করে তাকিয়ে দেখে মেঘ দাঁড়িয়ে। আপনি যাবেন না? যাব। কিভাবে শুনি? আপনার সব বন্ধু আর নেহা তো চলে গেল ছাতা নিয়ে। আপনার ছাতা নেই? না। আচ্ছা, সমস্যা নেই, আমার ছাতা আছে। চলুন, আপনি আর আমি যাই। কাব্য অবাক হয়ে তাকায়। মেঘ ছাতা খুলে কাব্যকে টান দিয়ে নিয়ে যায়। কাব্য অবাক হয়, এই মেয়ে এত জলদি কাছে আসে কেন, কি মতলব? পরে অবশ্য বুঝতে পারে মেঘ ছোটবেলা থেকে এমন। তারপর বাসে গিয়ে রাতে কাব্য বুঝতে পারে সে 3টা নোট নিতে ভুলে গেছে। তাই অনলাইন গিয়ে গ্রুপে ঢুকে। আচ্ছা, শেষের 3টা নোট কি কারো কাছে আছে? না রে, আমরা তো ক্লাস করিনি, ফুচকা ট্রিটে গিয়েছিলাম। কারো কাছেই নেই? জিয়া, আপনি মেঘের কাছে পেতে পারেন। মেঘকে? যে আপনার সাথে ছিল। ও অদ্ভুত মেয়েটা? হ্যাঁ ভাইয়া।
আপনাকে নম্বর ইনবক্স করছি, আপনি ওর থেকে নিয়ে নিন। আচ্ছা। নাম্বার নিয়ে কাব্য বারান্দায় দাঁড়ায় নোটবুক নিবে বলে কল দেয় মেঘকে। রিং হচ্ছে, হঠাৎ রিসিভ হয়। ওপাশ থেকে মিষ্টি কণ্ঠে কেউ বলে ওঠে, হ্যালো। সকালে কাব্যের ঘুম ভেঙে যায় পানির ছেটায়। চোখ খুলে দেখে মেঘ সামনে এসে আছে। এই যে উঠুন, অফিস যেতে হবে। কাব্য উঠে বসে। সকাল সকাল এত মিষ্টি ভাষা কেন? কাব্য উঠে ফ্রেশ হয়ে এসে রেডি হয়ে নাস্তার টেবিলে বসে। মেঘ পাশে দাঁড়িয়ে নাস্তা দেয়। কাব্য নাস্তা করে বের হবে, তখনই মেঘ এসে পাশে দাঁড়ায়। শোনো না, কি? জলদি আসবে। মারার নতুন কোনো প্ল্যান আছে? হ্যাঁ আছে তো, ভালোবাসায় মারবো। আবার? চুপ। মেঘ কাব্যের কলার টেনে এনে কপালে চুমু দিবে, এমন সময় কাব্য সরে যায়। কাব্য কিছু না বলে বেরিয়ে যায়। মেঘ হেসে তাকিয়ে থাকে। অফিস গিয়ে কাজে মন দেয় কাব্য। ব্যাগ থেকে ফাইল বের করার সময় খেয়াল করে ব্যাগে একটা বাটি। খুলে দেখে তাতে পায়েস আর একটা কাগজ। কাগজে লেখা আছে, চুপচাপ খেয়ে নাও। কাব্য বুঝলো এটা মেঘ করেছে। আর যাই হোক, পায়েসের সাথে রাগ না। কাব্য কাজ করতে করতে পায়েস খাচ্ছে। হঠাৎ ফোন বেজে ওঠে। হ্যালো। পায়েস ভালো হয়েছে? খেয়েছো? খাচ্ছি। আরে শোনো, কি? আইসক্রিম নিয়ে আসবা। কেন? খাবো। আচ্ছা। কাব্য ফোন রেখে দেয়, কিন্তু মেঘ আবার কল দেয়। আবার কি? কল কাটলা কেন? কি বলবার? কিছু না, রাখি। আই লাভ ইউ বলে মেঘ কল কেটে দেয়। কাব্য ভ্রু কুচকে ফোনের দিকে তাকিয়ে থাকে। কাব্য অফিস থেকে বের হয়, বাইকে উঠে বাসার দিকে যাচ্ছে। তখনই কাব্য দেখলো মেঘ থানা থেকে বের করছে। কাব্য বাইক ব্রেক করে মেঘ একটা রিক্সায় করে চলে যায়। কাব্য বাইক ঘুরিয়ে থানার সামনে থামায়। থানায় গিয়ে অফিসারকে জিজ্ঞেস করলাম মাত্র যে মেয়ে বেরিয়ে গেল, সে কার সাথে দেখা করতে এসেছিল? তিনি রাজ নামের একজনের সাথে দেখা করতে এসেছিল। কাব্য থমকে যায়, কিছু না বলে বেরিয়ে যায়। বাইকের সামনে এসে দাঁড়িয়ে যায়। মেঘ রাজের সাথে দেখা করবে, কিন্তু কেন? কাব্য বাইক নিয়ে সোজা ব্রিজের উপরে চলে যায়। হালকা বাতাস বইছে। কাব্য নিচের দিকে তাকিয়ে আছে। সন্ধ্যায় কাব্য বাসায় ফিরে আসে। মেঘ হেসে সমানে এসে দাঁড়ায়, কিন্তু কাব্য তাকে এড়িয়ে রুমে চলে যায়। মেঘ অবাক হয়। মেঘ পিছু পিছু চলে যায়, কিন্তু কাব্য এখনো মেঘকে এড়িয়ে যায়। মেঘ অবাক হয়, কাব্য রেগে গেলে এমন করে, কিন্তু কেন? মেঘ রান্নাঘরে চলে যায়। কাব্য বারান্দায় দাঁড়িয়ে থাকে। সে রাতে মেঘের দিকে তাকায়ও না। কাব্য পরের দিন অফিস বন্ধ, কিন্তু সকাল সকাল কাব্য উঠে রেডি হয়ে বাইক নিয়ে বের হয়। মেঘের একটু কেমন যেন লাগে, তাই সেও তার পিছু নেয়। কিন্তু কিছু দূর আসতেই কাব্য গতি বাড়িয়ে চলে যায়। মেঘ খেয়াল করে এটা নিশির বাসায় যাবার রাস্তা। কিছুক্ষণের মধ্যেই কাব্যকে হারিয়ে ফেলে মেঘ। কিন্তু তার মনে হচ্ছে কাব্য নিশির বাসায় গেছে, তাই সেও নিশির বাসায় যায়। দরজায় টোকা দিতেই বুঝতে পারে দরজা খোলা। ধীরে ধীরে ভেতরে চলে যায় মেঘ। হঠাৎ কেউ তার মাথার পেছনে বাড়ি মারে আর মেঘ জ্ঞান হারায়। যখন জ্ঞান ফেরে বুঝতে পারে তাকে বেঁধে রাখা হয়েছে চেয়ারে। সামনে নিশি বসা। নিশির চোখের নিচে কালো হয়ে আছে। অনেক কান্না করলে যা হয়। মেঘ খেয়াল করে চারদিকে কিছু বোতল, কেরোসিন আর পেট্রোল। নিশির হাতে দেশলাই। কি করতে চাইছে নিশি? নিশি কি করছো তুমি? ছাড়ো আমাকে। আমার কাব্যকে আমার থেকে ছিনিয়ে নিতে চাইছিস? আর ছেড়ে দিব? কেউ কাব্যকে নিতে পারবে না। যে চেষ্টা করবে তাকেই জীবন দিতে হবে। নিশি রেগে আগুন। উঠে দাঁড়ায় নিশি। মেঘের গায়ে কেরোসিন আর পেট্রোল ঢালতে থাকে আর মেঘের মুখ বেঁধে দেয়। তারপর আবার মেঘের সামনে বসার এক বোতল মদ হাতে নেয় নিশি। মেঘ ভয় ভয়ে নিশির দিকে তাকে। নিশি ডকডক করে মদের হাফ বোতল খালি করে দেয়। নিশি কি পাগল হয়ে গেছে? কাব্যকে হারানোর ভয়ে নিশিকে কাবু করে ফেলেছে। নিশি উঠে দাঁড়ায়, তারপর দেশলাই হাতে নেয়। মেঘ ভয় কেঁপে উঠে তখনই দরজায় টোকা পড়ে। নিশি আটকে উঠে দরজার দিকে তাকায়। মেঘের মুখ শক্ত করে বেঁধে ধীরে ধীরে দরজার সামনে যায়। ভেতর থেকে তাকিয়ে দেখে বাইরে কাব্য দাঁড়িয়ে আছে। নিশি হেসে উঠে দরজা খুলে দেয়। কাব্য দেখলে দরজা খুলে গেছে, কিন্তু সামনে কেউ নেই। তাই কাব্য ভেতরে চলে আসে। সামনে তাকিয়ে দেখে মেঘকে বেঁধে রাখা হয়েছে। কাব্য দ্রুত কাছে যেতে গেলে নিশি পেছন থেকে তার ঘাড়ে একটা ইনজেকশন পুশ করে দেয় আর কাব্য জ্ঞান হারায়। নিশি কাউকে কল দেয়। কিছুক্ষণ পর দুজন লোক এসে কাব্যকে টেনে নিয়েছে। নিশি সোফায় বসে হাসছে। 1 ঘন্টা পরে সে মেঘের হাত পায়ের বাঁধন খুলে দেয়। মেঘ অবাক হয়ে যায়। নিশি তো তাকে মারতে যায়, তাহলে ছেড়ে দিল কেন? যাও। নিশি কাব্য কোথায়? ওকে বাসায় পাবে, যাও। নিশি শান্তভাবেই কথা বলছে। মেঘ কিছু না বলে বের হয়ে যায়। কাব্য বিছানায় শুয়ে আছে, পাশে নিশি। মেঘ দৌড়ে কাছে আসে। কাব্য। তখনই কাব্য চোখ খোলে। নিশি কাব্যকে ধরে বসায়। কাব্য এদিক ওদিক তাকায়। সামনে মা ডাক্তার দাঁড়িয়ে আছে, পাশে মেঘ আর নিশি। মা। কাব্য, তুই ঠিক আছিস? কিন্তু কি হয়েছে আমার? আর এই রুম এত পাল্টে ফেললা কেন? মানে? হ্যাঁ, কালি তো দেয়ালের রং নীল ছিল, আজ বেগুনি কেন? কাব্য, দেয়ালের রং নীল 5 বছর আগে ছিল। ধুর, কি বলো? কাব্য পাশে তাকায়। মেঘ আর নিশিকে দেখে একটু অবাক হয়।
এরা কারা? মা ডাক্তারের দিকে তাকায়। ডাক্তার কিছু পরীক্ষা করে জানায় কাব্যের 5 বছরের সব স্মৃতি হারিয়ে গেছে। এটা শুনে মেঘ আকাশ থেকে পড়ে। তার মানে তার প্রতি ভালোবাসা কাব্যের মন থেকে মুছে গেছে। মেঘ নিশির সব কথা সবাইকে বলতে গেলে নিশি নিশ্চয় করে এমন করলে সে কাব্যকে শেষ করে দেবে। মেঘ বেরিয়ে যায়। কাব্যের মা ডাক্তারের সাথে কথা বলে বেরিয়ে যায়। নিশি কাব্যকে বলতে থাকে সে কাব্যের খুব ভালো বন্ধু। কাব্য এখন অফিসে কাজ করছে, মেঘের ব্যাপারে কিছুই বলে না। কিছুক্ষণ পর নিশি বের হয়। নিশি, ম্যাগ, কাব্যর খেয়াল রাখতে হবে। ওর হঠাৎ কেন এমন হলো তা ডাক্তারও বোঝেনি, তাই ওর এখন বিশেষ খেয়াল রাখতে হবে। ঠিক আছে। মেঘ চুপ করে আছে। পরের দিন সকালে মার মেঘ রান্না করে বসে আছে। হঠাৎ খেয়াল করে কাব্য অফিসের জন্য রেডি হয়ে বেরিয়ে এসেছে। মা কাব্যকে দেখে অবাক। ঠিক আগের কাব্য, মুখে টান টান ভাব, হালকা হাসি, কিন্তু রাগী ছাপ। কাব্য নাস্তার টেবিলে বসে নাস্তা করে সোজা বেরিয়ে যায়। বেরিয়ে বাইক দেখে অবাক, দৌড়ে ভেতরে আসে। মা, বাইরের বাইকটা কার? আসলে তোমার বাবা তোমার জন্য এনেছে, তবে কাল রাতেই। কাল? যাই হোক। কাব্য চাবি নিয়ে বের হয়। প্রথমবার বাইক চালাবে। বাইক চালু করে অফিসের জন্য বেরিয়ে যায়, কিন্তু অফিস কোন দিকে? তখনই পেছনে একটা গাড়ি হর্ন দেয়। কাব্য ঘুরে তাকে দেখে নিশি গাড়ি নিয়ে তার পেছনে কাব্যকে পাস করে সে এগিয়ে যায় আর কাব্যকে বলে তাকে ফলো করতে। কাব্য তার পেছনে অফিস যায়। অফিসের সবাই কাব্যকে দেখে অবাক, বিশেষ করে মেয়েরা। কাব্যের কথা বলার তাকানোর মধ্যে একটা নেশা কাজ করছে। কাব্য নিজের কেবিনে আসে, এসে কাজ শুরু করে, কিন্তু হচ্ছে না। দরজায় এসে, আচ্ছা কেউ একটু সাহায্য করবেন? সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে যে সবার কাজ একাই করে, সে অন্যের সাহায্য চাইছে। একটা সুন্দরী মেয়ে কেবিনে আসে। স্যার আসবো? এসো। জি, কিভাবে সাহায্য করবো? এই কাজটা কিভাবে করব? মেয়েটা কাছে আসে। সে কাব্যের উপর আগে থেকেই ফিদা। তারপর এখন এত কাছে আসা। কাব্যকে কাজ বোঝাতে বোঝাতে বারবার কাব্যের হালকা হাসির দিকে তাকায় সে। কাব্য ব্যাপারটা খেয়াল করে। কফি? জি স্যার। বলছি কফি খাবে? মেয়েটা রাজি হয়। কাব্য দুটো কফির কথা বলে, কিছুক্ষণের মধ্যেই কফি চলে আসে। এটা কাব্যের দিকে তাকিয়ে কফিতে চুমুক দেয় আর জিভ পুড়িয়ে ফেলে। কাব্য মেয়েটার চোখের দিকে তাকায়। নাম কি? হট কফি। আপনার নাম? ও, ঝিনুক। সুন্দর। স্যার, আজ এত চেঞ্জ কেন? ইচ্ছে করছে তাই। চেঞ্জ হতে? কেন এত প্রশ্ন কেন? সরি স্যার। এভাবে দুজন আরো কিছুক্ষণ গল্প করে দুপুরে খাবারের সময় নিশি এসে খাবার দিয়ে যায়। নিশির সাথে কিছুক্ষণ গল্প করে কাব্য খাবার শুরু করে। নিশিও বেরিয়ে যায়। তারপর কিছুক্ষণ পর ঝিনুক আসে। স্যার। বলো। আপনার না রোস্ট ভালো লাগে? তো আজ আমি রোস্ট নিয়ে আসি, খাবেন? হ্যাঁ খাবো তো। ঝিনুক ভেতরে যায়। কাব্য আর ঝিনুক বসে। কাব্য খাবার শেষ করে কাজ করছে আর ঝিনুক মনে মনে সংসার অফিস শেষ করে কাব্য বেরিয়ে যায়। সোজা বাসায় ঢুকতেই মেঘের সামনে। আজ কাজ কেমন হলো? ভালোই। তুমি কে? আমি মেঘ, তোমার বন্ধু। ও আচ্ছা, একটা কথা বলি, আম্মুকে বইলো না। বলো। আজ অফিসে একটা মেয়ের সাথে পরিচিত হলাম, অনেক সুন্দরী। সারাদিন গল্প করলাম। ও তাই? আবার আমার জন্য রোস্ট এনেছিল। ভালো, এখন চলো ফ্রেশ হবে। কাব্য রুমে চলে যায়। ফ্রেশ হয়ে রাতের খাবার শেষ করে বিছানায় শুয়ে পড়ে। বেগে এসে ফ্লোরে বিছানা বানায়। তুমি এই রুমে ঘুমাবা কেন? অন্য রুমে জায়গা নেই তাই। বিয়ের আগে অন্য ছেলের রুমে ঘুমাবা অদ্ভুত। তোমার কাছে নিরাপদ আমি। কাব্য বুঝে ওঠে না। কাব্য শুয়ে পড়ে, হঠাৎ ঝিনুক কল দেয়। কাব্য উঠে কথা বলতে বলতে বারান্দায় চলে যায়। মেঘ বালিশে মুখ চেপে কান্না করছে। কাব্য কি আর তার হবে না? সারা জীবনের জন্য পর হয়ে গেল। কিছুতেই ঘুম আসছে না মেঘের। কাব্য কার সাথে কথা বলছে ফোনে? মেঘ উঠে চুপি চুপি বারান্দায় কাছে দাঁড়ায়। কাব্য খুব ধীরে ধীরে কারোর সাথে কথা বলছে। অস্পষ্টভাবে নামটা শুনে নেয় মেঘ, ঝিনুক। মেঘ বুঝে নেয় কাব্য এখন আর তার না। মেঘ চুপ করে এসে শুয়ে পড়ে। পরের দিন সকালে কাব্য উঠে দেখে মেঘ রুমে নেই। কাব্য গিয়ে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে রান্নাঘরের দিকে গিয়ে দেখে মেঘ আনমনে দাঁড়িয়ে আছে আর রান্না করছে। মেঘ আনমনে গরম বাতিলের দিকে হাত বাড়ে, তখনই কাব্য এসে টান দিয়ে তাকে সরিয়ে দেয়। তোমার মন কই থাকে মেঘ? মেঘ চেঁচে ওঠে, তুমি আমার নও, তুমি আমার নও। কাব্য এদিক ওদিক তাকায়, তারপর মেঘের হাত ধরে টেনে তাদের ফাঁকা রুমে চলে যায় আর দরজা লাগিয়ে দেয়। মেঘ কাব্যের দিকে তাকিয়ে দেখে কাব্য রেগে তার সামনে থেকে এসে দাঁড়ায়। মেঘকে অবাক করে কাব্য মেঘকে টান দিয়ে বুকে জড়িয়ে নেয়। মেঘ কেঁদে উঠে। মেঘ আমি কিছু ভুলিনি ওই দিন। কাব্যকে যখন অজ্ঞান করা হলো তখন তামিম তার পেছনে ছিল, কারণ তারা নিশির বাসায় তার গাড়ি নিতে এসেছিল। কাব্যের জ্ঞান ফিরতে এসে শুনতে পায় দুজন লোক বলছে কাব্য আর মেঘকে রাস্তা থেকে সরানোর পর নিশিকেও শেষ করতে হবে। এর মানে এসব অন্য কেউ করছে। তারপর কাব্য আর তামিম দুজনকে মেরে সেখানেই রেখে ওদের প্ল্যান অনুযায়ী চলতে থাকে। কাব্য জানতে চায় কে সে
আর কি চায় সে। তাই কাব্য অভিনয় চালিয়ে যাচ্ছে, আর জেনুক তাকে এই কাজে সাহায্য করছে। মেঘ এসব শুনে কাব্যকে শক্ত করে জড়িয়ে ধরে। ভয় পেও না, আমি তোমাকে অনেক ভালোবাসি কাব্য। তারপর কাব্য মেঘকে নিয়ে বেরিয়ে আসে। নাস্তা করে কাব্য বেরিয়ে যায়। অফিস গিয়ে আবার জেনুকের সাথে আড্ডা শুরু করে, কিন্তু এর মাঝে টুকটাক তথ্য জেনে নেয় কাব্য। বিকেলে কাব্য খেয়াল করে নিশি কোথায় দ্রুত বেরিয়ে যায়। কাব্য বাইক নিয়ে তার পিছনে, কিন্তু কাব্য বুঝতে পারে তার উপর এখানেও নজর রাখা হচ্ছে, যেমনটা বাসায় রাখা হয়। বাইকের আয়নায় তাকিয়ে দেখে দুজন তার পেছনে, তাই নিশির গাড়ি পেরিয়ে বাসায় ফিরে আসে কাব্য। পাশে এসে দেখে মেঘ হাসি মুখে রান্না করছে। কাব্য গিয়ে তাকে নিয়ে এক কোণায় চলে যায়। ম্যাম এভাবে হাসি মুখে থাকলে যে কেউ বুঝে যাবে আমি ঠিক হয়ে গেছি। আচ্ছা সরি। হুম, দাও। কি চুমু? মাথা খারাপ? চুমু খেতে মাথা খারাপ হতে হয়? কাব্য দেখে মেঘের ঠোঁট কাঁপছে। কাব্য ঝট করে মেঘকে চুমু দিয়ে চলে যায়। মেঘ রান্নায় মন দেয়। কাব্য বাসা থেকে বেরিয়ে আসে। দুজন লোক বাসার পাশে দাঁড়িয়ে আছে। কাব্য বিরক্ত হতে থাকে, ইচ্ছে করছে এখনই, কিন্তু এতে সব ফাঁস হয়ে যাবে, আর কারা বা কে এসবের পেছনে আছে তা জানাও যাবে না। তাই কাব্য এড়িয়ে যায়। কাব্য বাসায় ফিরে আসে রাত 11টায়। বাসার সামনে এসে দেখে একটা লোক বারান্দায় দাঁড়িয়ে থাকা মেঘের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। কাব্য এটা সহ্য হয় না। আর একজন লোক নেই। কাব্য পেছনে দাঁড়িয়ে লোকটার মুখ চেপে ধরে পাশের গলি টেনে লোকটাকে অজ্ঞান করে ফেলে, আর বন্ধুদের কল দেয়। তারা এসে একে নিয়ে যায় বস্তার ভরে সোজা পুলিশের কাছে। তারপর কাব্য বাসায় ফিরে গোসল করতে চলে যায়। কাব্য সার মধ্যে দাঁড়িয়ে ভাবতে থাকে কে হতে পারে এসবের পেছনে। কে তাকে আর নিশিকে একসাথেই পথ থেকে সরাতে চাইছে, কিন্তু নিশি কেন তার হাতে ধরা দিল। রাতের খাবার শেষ করে কাব্য ছাদে চলে যায়। নিচে তাকিয়ে দেখা একটা লোক দাঁড়িয়ে আছে। সে হয়তো আরেকজনকে খুঁজছে। খানিকক্ষণ বাদেই আরো দুজন হাজির। কাব্য সেদিকে খেয়াল না দিয়ে আকাশের দিকে তাকায়। হঠাৎ ফোন বেজে ওঠে। হ্যালো। সাবধানে থাক, নিচে সবার কাছে বন্দুক আছে। বলে কল কেটে দেয় কাব্য। ছাদ থেকে নেমে বিছানায় শুয়ে পড়ে। মেঘ পাশে বসে কি যেন কাজ করছে। আনমনে হঠাৎ কাব্যের নজর যায় মেঘের হাতে। তোমার হাতে ওটা কি? ও এটা কলেজের স্মৃতি, একটা বান্ধবী দিয়েছিল। ও। হঠাৎ কাব্যের মাথায় একটা কথা জেগে ওঠে। তাকে যে গাড়িতে করে নেওয়া হয়েছিল সেটা কারো পার্সোনাল গাড়ি, আর তাতে নামের অক্ষর ছিল এ। কাব্য ভাবতে থাকে। হঠাৎ বাইরে একটা জোরালো শব্দ হয়। কাব্য দ্রুত গিয়ে জানালার পাশে দাঁড়ায়। নিচে তাকিয়ে দেখে নিচে কেউ নেই, লোকগুলো নেই। অদ্ভুত তো। কিন্তু খানিকক্ষণ বাদেই সে লোক আবার এসে নিজের জায়গায় গিয়ে দাঁড়ায়। কাব্য ফিরে এসে শুয়ে পড়ে। মাঝরাতে ঘুম ভেঙে যায় কাব্যে। উঠে দেখে মেঘ ফ্লোরে শুয়ে আছে। ভালো লাগছে না। কাব্য উঠে গিয়ে মেঘের পাশে শুয়ে মেঘের মুখের দিকে তাকিয়ে থাকে। তখনই মেঘ জেগে ওঠে। তুমি? একটু জড়িয়ে ধরি। কাব্য এভাবে আর কতদিন? মাত্র 2 দিন, তারপর এসব কে করছে তা জেনে যাব। মেঘ কাব্যকে জড়িয়ে ধরে। কাব্য শান্তির নিঃশ্বাস ফেলে চোখ বন্ধ করে হারিয়ে যায় ঘুমের দেশে। ভোরে কাব্যের ঘুম ভেঙে যায়। উঠে বারান্দায় দাঁড়ায়। দেখলো লোকটা এখনো নিচেই। সূর্যের সীমা পার হয়ে যাচ্ছে কাব্যের। কাব্য একটা লাঠি নিয়ে নিচে নামে। লোকটা খেয়াল করেন কাব্য সোজা তার মাথার পেছনে বাড়ি মানে। লোকটা জ্ঞান হারায়। কিছুক্ষণের মধ্যেই পুলিশ নিয়ে যায় লোকটাকে। কাব্য জানে এসব করে সে শত্রুকে সক্রিয় করে দিয়েছে। হোক, যা হবে দেখা যাবে। কাব্য রুমে ফিরে আসে। মেঘের মুখের দিকে তাকিয়ে রাগ কমে যায়। আবার গিয়ে মেঘকে বুকে জড়িয়ে ঘুমিয়ে পড়ে। সকালবেলা কাব্যের ঘুম ভেঙে যায় একটা শব্দে। উঠে দেখে মেঘ রুমে নেই। কাব্য উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে দেখে বাইরেও নেই। আজব তো। কাব্য চিন্তায় পড়ে যায়, কই গেল মেঘ। কাব্য খুঁজতে খুঁজতে রান্না করে আসে, কিন্তু না নেই। হঠাৎ কাব্যের নজর পড়ে টেবিলের উপর একটা কাগজ রাখা। কাব্য কাগজটা হাতে নেয়। তুমি আমার ভালোবাসা কেড়ে নিয়েছিলে, তাই তোমারটা আমি নিলাম। ফিরে পেতে হলে এই ঠিকানায় এসো। কাব্য হতবাক হয়ে যায়। কাব্য দ্রুত বাইক নিয়ে বের হয়। যত জোরে পারে তত জোরে চালাতে থাকে। মেঘের উপর দিয়ে ছুটে যাচ্ছে কাব্য। মাথায় শুধু একটাই চিন্তা, মেঘকে বাঁচাতে হবে। বাইক নিয়ে ছুটে যাচ্ছে সে, কিন্তু হঠাৎ পাশে একটা বড় গাড়ি তার পাশ দিয়ে চলতে থাকে। অন্যদিকে মেঘের চোখ খুলতেই দেখে সামনে নিশি আর অনু দাঁড়িয়ে আছে। হ্যাঁ, সেই অনু যার মুখে ফুল ছুঁড়ে মেরে রিজেক্ট করেছিল কাব্য, আর তার প্রতিশোধ নিতেই এসব। কে তুমি? আমি অনু। আমাকে বেঁধে রেখেছো কেন? আমার কাব্যকে আমার থেকে দূর করার জন্য। মেঘ কিছু বুঝতে পারে না। অনুকে রিজেক্ট করার পর অনু কাব্যের জন্য পাগল ছিল, কিন্তু মেঘ কাব্যের জীবনকে আসার পর অনু নামে কেউ আছে তা কাব্য ভুলেই গেছে। সেখান থেকে কাব্য আর মেঘের উপর রাগ অনু, আর সে চরম মাত্রায় প্রতিশোধ পরায়ণ। মেঘ, তোমাকে শেষ করার পরই কাব্য আমার হয়ে যাবে, তাই না অনু? বলার আগে পেছন থেকে দুজন এসে নিশি কেউ একটা চেয়ারে বেঁধে দেয়। কাব্যকে কেউ পাবে না, কাব্য বেঁচেই থাকবে না বলে অনু হেসে ওঠে। তার এসে পেছন থেকে তার ভাই রাজ এগিয়ে আসে। রাজ তারই ভাই। সে দেশে ফিরে রাজকে মুক্ত করে। তার এসব প্ল্যান সাজায়। রাজ সারা রুমে পেট্রোল ছিটিয়ে দিতে থাকে। অন্যদিকে কাব্যের পাশ দিয়ে যাওয়া গাড়ি আচমকা ঘুরে তার বাইকে ধাক্কা দেয়।
তাতেই কাব্যের বাইক সোজা ব্রিজের পাশ ভেঙে সোজা পানিতে পড়ে কাব্য সহ। এদিকে অনুর কাছে কল আসে কাব্য শেষ। অনু হেসে ওঠে। কাব্য শেষ? মেঘার নিশির শরীর ঠান্ডা হয়ে যায় কথাটা শুনে। অজান্তেই পানি পড়তে থাকে চোখ দিয়ে। অনু এবার রাজকে বলে রুমে আগুন জ্বালিয়ে দিতে। রাজ আর অনু রুম থেকে বেরিয়ে রাস্তায় আসে নিস্তব্ধ এলাকা। সোজা পানিতে পড়ে কাব্য সহ। এদিকে অনুর কাছে কল আসে কাব্য শেষ। অনু হেসে ওঠে। এখানে মরে থাকলেও কেউ আসবে না। এবার আগুন জ্বালিয়ে দে, আর এখান থেকে সব প্রমাণ শেষ করে তুই আমার সাথে কয়েক মাস বাহিরে চল। আচ্ছা। রাজ একটা মশাল হাতে নিয়ে তার একটা লোককে ডাকে, কিন্তু পেছন থেকে কোনো সাড়া পাওয়া যায় না। রাজ ঘুরে তাকিয়ে দেখে সেই লোক সেখানে জ্ঞান হারিয়ে পড়ে আছে। রাজ অবাক হয়ে যায়, আরেকজনকে ডেকে বলে কেউ এখানে আছে কিনা দেখতে। সেই লোকটা চারিদিক দেখতে যায়, কিন্তু অনেক সময় পরও ফিরে আসে না। রাজ এবার এগিয়ে দেখে সেই লোকটাও জ্ঞান হারিয়ে পড়ে আছে। রাজ ভয় পেয়ে যায়, তার মানে কেউ তো আছে এখানে। হঠাৎ একটা শব্দ শুনে রাজ ঘুরে তাকিয়ে দেখে সেই রুমের দরজা খোলা। রাজ অনু ভয় পেয়ে যায়, বলতে কিছু না তো। তাদের সাথে আর মাত্র 8 জন লোক আছে। হঠাৎ সামনে তাকিয়ে দেখে সামনে একটু দূরে মেঘ বসে আছে। রাজ চমকে যায়। কিভাবে মেঘ ওখানে গেল? মেঘকে ধরে আনতে একটা লোককে পাঠায় রাজ, কিন্তু মেঘের খুব কাছে যাবার আগে অন্ধকার থেকে কেউ একজন লোকটাকে নিয়ে আবার অন্ধকারে হারিয়ে যায়, আর সেখান থেকে শোনা যায় তার চিৎকার। রাজ ভয় আরো লোক পাঠায়, কিন্তু এবার দুজন অন্ধকার থেকে বেরিয়ে আসে আর সবাইকে এক এক করে অন্ধকারে নিয়ে যায়। রাজ এবার বন্দুক তাক করে হুমকি দেয় যে বেরিয়ে আসতে যারাই আছে। তখন অন্ধকার থেকে মাথা উঁচু করে বেরিয়ে আসে কাব্য আর কাব্য। রাজ হতবাক হয়ে যায়, তার থেকে বন্দুক পড়ে যায়। দুইটা কাব্য? কাব্য দুজন, এটা ভুল। একজন কাব্য, আরেকজন তুষার, কাব্যর ভাই। কথাটা শুনে ঘুরে তাকায় রাজার অনু। পেছনে পুরো এলাকা ঘিরে আছে পুলিশ, তাদের সামনে তামিম। রাজার অনু হতবাক হয়ে তাকিয়ে থাকে, কিন্তু কাব্যকে তো ব্রিজ থেকে ফেলে দেওয়া হয়েছে, তাহলে কি হবে? ভুল তথ্যটা আমরা দিয়েছি অনু, যাতে তুমি ভাবো তুমি জিতে গেছো। অনু কাব্যের দিকে তাকিয়ে থাকে। অনু, তুমি বুঝো ভালোবাসা কি? অনু অবাক হয় কথাটা শুনে। অনু বুঝতে পারে না কি বলছে কাব্য। অনু, আমি কখনো কাউকে নিজের ইগো শান্ত করতে ফিরিয়ে দেইনি। আমাকে যারাই ভালোবাসার কথা বলতো তাদের সবার মধ্যে আবেগ ছিল, ভালোবাসা না। এমনকি তোমার মধ্যেও। অনু, কখনো জিজ্ঞেস করেছো আমার কি ভালো লাগে? জানো আমার পছন্দ কি? আমার কি শূন্যতা অনুভব করেছিলে? না। তাহলে এটা ভালোবাসা কিভাবে অনু? কাব্যের কথা শুনে অনু চুপ করে আছে। অনু, তুমি ভুল করেছো। আমাকে ক্ষমা করে দাও। আমি ক্ষমা করলেও আইন ক্ষমা করবে না। অনু কাঁদতে থাকে। তাকে আর বাকিদের নিয়ে যাওয়া হয়। পরের দিন কাব্য, মেঘ আর নিশি এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে। তোমার কি যেতেই হবে? হ্যাঁ কাব্য, তুমি যে আমাকে ক্ষমা করেছো এটাই অনেক। আর আমি চাই না আমার জন্য আর কিছু হোক। আর হ্যাঁ মেঘ, আর খেয়াল রেখো। রাখবো। কাব্য মাথা নাড়ে। নিশি হাঁটা শুরু করে। কিছু দূর গিয়ে শেষবারের মতো কাব্যের দিকে তাকিয়ে আবার ঘুরে হাঁটা শুরু করে। চোখ মুছতে মুছতে বিমান উড়ে যায়। নিশি এখনো কাঁদছে। হঠাৎ পাশ থেকে কেউ একজন একটা রুমাল নিশির দিকে দেয়। নিশি তাকিয়ে দেখে কাব্য। কাব্য না, তুষার। তুষার? ভুল, আমিও কাব্য, কিন্তু একটু তফাৎ আছে। একজন সাধারণ মানুষ, আর তুমি? কাব্য উত্তর দেয় না, জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকে। আপনি কোথায় যাবেন? অন্য ডাইমেনশনে। মানে? আপনার না জানলেও চলবে। আপনার ভাই এত সুইট ভাবে কথা বলে, আপনি এত রুড কেন? কারণ আমি স্টুপিড না। ও আচ্ছা, তাই? এভাবে কথা বলতে বলতে তারা দুজন দেশের বাইরে চলে যায়। আর এদিকে 3 মাস পর সকালবেলা কাব্যের ঘুম ভেঙে যায় মেঘের ডাকে। কাব্য। কাব্য লাফ দিয়ে উঠে। কি হলো? উঠে দেখে মেঘ আয়নার সামনে বসে আছে। আমি আচার খাবো। আজব তো, যাও খাও। আম্মু। ডাক শুনে মা আসে রুমে। আম্মু, আমি আচার খাবো। শুনে মা এসে মেঘকে বুকে টেনে নেয়। এ তো খুশির খবর। কাব্য তাকিয়ে আছে। মেঘ আচার খাবে, এতে খুশির কি আছে সে বুঝতে পারছে না। কাব্য ওদের দিকে তাকিয়ে আর মার মেঘ কাব্যের বোকামি দেখে আসছে। আর এইভাবেই চলতে থাকে তাদের ভালোবাসার দুষ্টু মিষ্টি সংসার। হাই বন্ধুরা, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।